1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। স্বাধীনতা ঘোষণার পর বঙ্গবন্ধুকে গ্রেফতার করে যখন জেলে বন্দী রাখে পাকিস্তানের সামরিক জান্তারা, তখন বাংলাদেশের পক্ষে বিশ্বজুড়ে জনমত সৃষ্টি করতে অনন্য ভূমিকা পালন করেন তিনি। পাকিস্তানি হানাদাররা যখন এদেশের লাখ লাখ মানুষকে নির্মমভাবে হত্যা করার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে এটিকে গৃহযুদ্ধ বলে চালানোর চেষ্টা করছিল, পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুকে হত্যা ষড়যন্ত্র হচ্ছিল, তখন একমাত্র ইন্দিরা গান্ধী এর প্রতিবাদ করেছেন। বাংলাদেশ তখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাষ্ট্র না হওয়ায় বহির্বিশ্বে প্রবাসী সরকারের কোনো প্রভাব ছিল না। তাই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধী বাংলাদেশের অবস্থা সম্পর্কে যা বলেছেন, বিশ্বনেতাদের কাছে তা গুরুত্ব পেয়েছে। যুদ্ধের পুরো সময় জুড়ে বিশ্বনেতাদের সঙ্গে দেখা করে তিনি বলেছেন, জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরও আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেওয়া হয়নি। এই যুদ্ধ কোনো গৃহযুদ্ধ নয়, এটি বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রাম। এটা দীর্ঘদিনের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ 7 কোটি মানুষের অধিকার আদায়ের লড়াই। এদিকে যুদ্ধের শুরুর দিকেই পরাশক্তি চীন প্রকাশ্যভাবে পাকিস্তানের পক্ষে অবস্থান নেয় এবং শান্তিপূর্ণ সমাধানের নামে পাকিস্তানের সঙ্গে সমঝোতার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। তখন বাংলাদেশের পক্ষে সোভিয়েত ইউনিয়নের সমর্থন আদায় করে ভারত। চূড়ান্তভাবে স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে এই সমর্থন আমাদের ব্যাপকভাবে সহযোগিতা করেছে। এদিকে একদিকে বাংলার মাটিতে যখন মুক্তিযুদ্ধ চলছিল, অন্যদিকে পাকিস্তানের কারাগারে তখন বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র হচ্ছিল। এই খবর জানতে পেরে আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি আকর্ষণ করেন শ্রীমতী ইন্দিরা। বঙ্গবন্ধুর জীবন রক্ষা ও মুক্তির দাবি জানিয়ে 8 আগস্ট বিশ্বের সব দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের প্রতি আহ্বান জানান। 11 আগস্ট আবারও বিশ্বের 24টি দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে এ ব্যাপারে প্রভাব খাটানোর আবেদন জানান তিনি। ইন্দিরা গান্ধীর তৎপরতার কারণেই এরপর বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবি করা হয়। স্বাধীনতার জন্য বাঙালির স্পৃহা এবং টগবগ করতে থাকা জাতীয়তাবোধ তাকে দারুণভাবে মুগ্ধ করেছিল। তিনি এটাও জানতেন যে বাঙালির এই জাগরণ সম্ভব হয়েছে শুধু বঙ্গবন্ধুর জন্য। তাই বঙ্গবন্ধুকে যাতে পাকিস্তানিরা হত্যা করতে না পারে সেজন্য তিনি প্রতিনিয়ত বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন, কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে বিশ্বের সমর্থন আদায়ের জন্য রাষ্ট্রীয়ভাবে 19 দিনের জন্য ইউরোপ ও আমেরিকা সফরে বের হন ইন্দিরা গান্ধী। ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, অস্ট্রিয়া, ব্রিটেন ঘুরে এক পর্যায়ে যুক্তরাষ্ট্রে যান তিনি। কিন্তু প্রেসিডেন্ট নিক্সন বাংলাদেশের যুদ্ধকে গৃহযুদ্ধ বলে অভিহিত করেন এবং পাকিস্তানের পক্ষে সমাধানের প্রস্তাব দেন। তবে বলিষ্ঠ চিত্তে এ প্রস্তাব নাকচ করে দেন ভারতের এই প্রিয়দর্শনী প্রধানমন্ত্রী। এরপর 6 নভেম্বর যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে তিনি বলেন, শেখ মুজিব একজন অসাধারণ নেতা, তার সঙ্গে কারো কোনো তুলনা চলে না। 3 ডিসেম্বর পাকিস্তানি সেনারা ভারত আক্রমণ করলে পাল্টা আঘাতে যায় ভারত। 6 ডিসেম্বর ভারতের লোকসভায় বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। গঠিত হয় বাংলাদেশ ভারত যৌথ কমান্ড। 16 ডিসেম্বর বিকেলে আত্মসমর্পণ করে পাকিস্তানি জান্তারা। এরপর লোকসভায় দাঁড়িয়ে বাংলাদেশ ও মুক্তিযোদ্ধাদের অভিনন্দন জানান ইন্দিরা গান্ধী। তিনি বলেন, আমরা বিশ্বাস করি এই নতুন দেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জনগণের মধ্যে যথাযোগ্য স্থান গ্রহণ করে বাংলাদেশকে শান্তি ও সমৃদ্ধির পথে নিয়ে যাবেন। এরপর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর মাত্র 2 মাসের মধ্যে বাংলাদেশ থেকে মিত্রবাহিনীর ভারতীয় সেনাদের ফিরিয়ে নেন ইন্দিরা গান্ধী। বিশ্বের ইতিহাসে যুদ্ধ জয়ের কোনো অংশীদার কখনোই জয় করা ভূমি ছেড়ে এত দ্রুত চলে যায়নি।
শুধু বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব এবং বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি ইন্দিরা গান্ধীর আস্থা ও মুগ্ধতার কারণেই এটি সম্ভব হয়েছে। অনবদ্য ভূমিকা রেখে বাংলাদেশের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন এই মহীয়সী নারী। Mrs. Gandhi, how tense is the situation on your frontiers with Pakistan? It's very serious indeed. The two armies are confronting each other. And of course, shelling has been going on for quite some time, even before I left. Do you really think it's possible that Pakistan would attack India with their present internal situations? Well, when there is the sort of chaos which they obviously have, they may take desperate action and feel that an external enemy might unite some of the people there. What about you? Is there a situation in which you might attack Pakistan? Well, I hope not. India has always tried to be on the side of peace and negotiations and so on. But of course we can't endanger our security in any way. Do you frankly expect to see war with Pakistan soon? It does look to many people as if it's inevitable. I don't think one can really give an answer to a question of this kind. Because as I said, we are trying everything possible to prevent it. Why have you not felt able to agree, as the Pakistani president has, and he suggested it, that you should withdraw some troops from your frontiers? Pakistan, as I moved its troops forward a considerable time before we did. Now, while they were there on our border, nobody raised any question that this endangers peace, it endangers our country. Now, when we felt compelled in the interest of our defense, the whole world seems to have woken up. Now, it seems a very unrealistic situation to me. And as far as going back is concerned, our positions are much further back. I mean, we don't have a second line that could serve us should Pakistan decide to attack after all. So it would not be, I don't think I would be doing my duty to the country and to the people if we would agree. And one thing you must remember is that we have never attacked anybody, but we have been attacked 3 times. But do you support the Bangladesh guerrillas? Do you support a separate state in East Pakistan? You see, it's not a question of supporting or not. The question is what is likely to happen. I don't think we can shut our eyes to the situation in a neighboring state. I think, and I personally think that most of the world believes this, so they may not be willing to say it out openly, that Pakistan as it existed can never be the same again. But don't you think the situation on your frontiers might be less dangerous if you personally were to meet Yahya Khan, so that you understood each other's positions more clearly? Have you read some of Yahya Khan, the president's speeches and interviews? Yes. Well, and do you still think it would serve a useful purpose? Maybe you would understand each other's positions on the frontier better. You'd understand why your troops are stationed there. No, I understand it perfectly well. There's absolutely no doubt in my mind. Our troops are stationed there because we were threatened by the military regime of Pakistan. In no uncertain words, there has been a situation of indirect aggression. And I don't think that you could point out to me any other head of government who in the present circumstances would have been so restrained, when the entire country is not restrained. I mean, it is great difficulty that we are holding the situation. And then what we get outside is to equate us with a government which has killed more than 1 million people, which has created conditions of barbarity which I don't think the world has very seldom seen. Perhaps against the Jews in Hitler's time, but I don't think in any other time of history has this sort of thing been witnessed. Do you see yourself somehow being drawn into this, being involved in this in some way that you might have to intervene in East Pakistan? Out of humanity, almost. Well, East Bengal is the affair of the leaders of East Bengal. Now, it's up to them what should happen there. Final question. The refugees are still coming over and you have this enormous problem in India. How much longer can you sustain this? Well, we can't sustain it now longer. It's
It's now for some months it really has been something that's, water going higher and higher. What are you going to do about it? But something will have to be done. One thing I must say, that I'm absolutely determined that all the refugees of all religions must go back. We are not going to absorb them in our population. Would you, if necessary, put them back by force? Well, I'm not jumping bridges before I come to them, but I'm only sure of this, that they have to go back.